জিএম কাদের স্বৈরশাসক এইচ.এম. এরশাদের ছোট ভাই এবং সাবেক আওয়ামী সরকারের সংসদের উপনেতা জিএম কাদের, তাকে নিয়ে বিতর্ক যেন থামছেই না। বহুদিন থেকে বিতর্ক চলছে জিএম কাদেরকে নিয়ে আর তার জাতীয় পার্টি নিয়ে। 2023-এর আগস্টে যখন জিএম কাদের 3 দিনের সরকারি সফরে ভারতে গেলেন, সরকারি সফরের জন্য বলছি যে ভারত সরকার থেকে নাকি তাকে দাওয়াত করা হয়েছিল ভারতে 3 দিনের সফরে। তো তিনি 3 দিন ভারতে ছিলেন, ফিরে এসে বলেছিলেন যে তিনি কি বিষয়ে আলাপ হয়েছে ভারতের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে তিনি সেটি বলতে পারবেন না, কারণ ভারতের অনুমতি নেই। তো তখন নতুন করে তাকে নিয়ে আবার বিতর্ক তৈরি হয়েছিল। বেশ বিতর্কিত বক্তব্য ছিল এটি, যে কি নিয়ে তিনি সফর করলেন, কার সঙ্গে কথা হয়েছিল, কোন বিষয়ে কথা হয়েছিল, তিনি এই বিষয়ে মুখ খুলতে রাজি হননি। তো অনেকেই বিষয়টি সন্দেহের চোখে দেখেছিলেন যে নিশ্চয়ই ওখানে আমরা যেটি পানি পড়া বলি, যে ভারতীয় হুজুরের পানি পড়া তিনি নিয়ে এসেছেন, তো সেইটা কারোর সঙ্গে শেয়ার করা যাবে না। তো ডিউবিয়াস একটি ক্যারেক্টার জিএম কাদের। আর আমরা জানি জাতীয় পার্টি আসলে আওয়ামী লীগের বি টিম। এই 15-16টি বছর আওয়ামী লীগকে টিকিয়ে রাখার ব্যাপারে জাতীয় পার্টির কিন্তু অগ্রণী ভূমিকা ছিল। আপাত দৃষ্টিতে মনে হয়েছিল অনেকের কাছে যে এটি একটি বিরোধী দল, কিন্তু কখনোই বিরোধী দল ছিল না। হাসিনার পাতানো খেলার অংশ হিসেবে আওয়ামী লীগের বি টিম হিসেবে কাজ করছিল প্রকৃতপক্ষে জাতীয় পার্টি। তো এটি রাজনীতি সচেতন ব্যক্তি মাত্রই এই বিষয়ে অবগত ছিলেন, সকলেরই জানা ছিল এটি। তো অনেকেই জাতীয় পার্টিকে বিরোধী দল মানতেই রাজি ছিলেন না এবং তারা এটি নাটক মনে করতেন। আর এরশাদ জীবিত থাকা অবস্থায় অনেক নাটক আমরা দেখেছি, হসপিটাল নাটক। তো এরশাদ পরবর্তী সময়েও সেই নাটক অব্যাহত থাকে এবং জাতীয় পার্টি নানাভাবে আওয়ামী লীগকে সমর্থন করে ক্ষমতায় থাকবার জন্যে, এবং তাই আওয়ামী লীগ একটি বিরোধী দল আছে এরকম একটি নাটক সাজিয়ে ক্ষমতায় থাকতেও পেরেছে। তো ক্ষমতার অংশীদারও বলা যেতে পারে, অর্থাৎ ফেসিবাদ জিয়ে রাখার একটি শক্ত এলিমেন্ট জাতীয় পার্টি। আর সেই জন্যেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ বরাবরই গত বেশ কয়েক মাস থেকে তারা জাতীয় পার্টির ব্যাপারেও কিন্তু উচ্চকণ্ঠ। তারা আওয়ামীদের তাড়িয়েছে, আমাদের দ্বিতীয় স্বাধীনতা এনে দিয়েছে, এর পাশাপাশি তারা কিন্তু জাতীয় পার্টির ব্যাপারে কথা বলতেও কখনো ভুল করেনি। তারা জাতীয় পার্টির বিরুদ্ধে কথা বলেই গিয়েছে গত কয়েক মাস। তো নতুন করে গত বৃহস্পতিবার দিন আবার আলোচনায় এলো জাতীয় পার্টি এবং জিএম কাদের। কারণ বৃহস্পতিবার রাতে জিএম কাদেরের রংপুরের যে বাসভবন আছে স্কাই ভিউ, সেখানে একটি হামলা হয়েছিল, বিক্ষুব্ধ ছাত্র জনতার হামলা। আর সেখানে তার কাচের জানালা ভেঙে দেওয়া হয় বাড়ির, এবং একটি মোটরসাইকেলে আগুন দেওয়া হয়। পরবর্তীতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেখানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন, আর বিষয়টি সামনে বেশি দূর এগোতে পারেনি। আর এই বিষয়টিকে কেন্দ্র করে শুক্রবার মধ্যরাতের পর রংপুর মহানগর কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করা হয়। জাতীয় ছাত্র সমাজ, প্রিয় দর্শক আপনাদের অনেকেরই জানা আছে, জাতীয় ছাত্র সমাজ একটি স্টুডেন্ট উইং জাতীয় পার্টি। তো জাতীয় ছাত্র সমাজের নেতা আরিফ আলী রংপুর কোতোয়ালি থানায় মামলা করেন বৈষম্য বিরোধী আন্দোলনের মহানগর আহ্বায়ক ইমতিয়াজ আহমেদ ইমতি সহ 22 জনের বিরুদ্ধে হামলা, হত্যা চেষ্টা ইত্যাদি বিভিন্ন ধারা লাগিয়ে একটি মামলা করে। শুক্রবার গভীর রাতের কথা বলছি। আর তারপর দিন শনিবার, তাও আবার গভীর রাতে, মধ্যরাতের পর শনিবার গভীর রাতে রংপুর শহরের পায়রা চত্বরে, তার আগে আরেকটু কথা বলে নেওয়া ভালো। শনিবার মধ্যরাতে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের, কো চেয়ারম্যান মুস্তাফিজুর রহমান মুস্তাফা সহ জাতীয় পার্টি ও অঙ্গ সংগঠনের 18 জনের নাম উল্লেখ করে মামলা করা হয় রংপুর কোতোয়ালি থানায়। আর সেই মামলাটি শনিবার মধ্যরাতে আবার হলো। আর শনিবারই রংপুরের পায়রা চত্বরে বৈষম্য বিরোধী ছাত্রদের সেনাবাহিনী জিজ্ঞাসাবাদ করে বৃহস্পতিবারের হামলা নিয়ে জিএম কাদেরের বাড়িতে। শনিবারে রাতে পায়রা চত্বরে, রংপুরের পায়রা চত্বরে বৈষম্য বিরোধী ছাত্রদের নেতৃস্থানে কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করে সেনাবাহিনীর লোকেরা। আর সেখানে বিশেষভাবে 2 জনের নাম এসেছে। তারা হলেন ইমতিয়াজ এবং জেলা আহ্বায়ক ইমরান।
মহানগর আহ্বায়ক ইমতিয়াজ এবং জেলা আহ্বায়ক ইমরান, এই দুজনকে জিজ্ঞাসাবাদ করে সেনাবাহিনীর লোকেরা শনিবারের রাতে। আর শনিবার রাতে 12:30টার দিকে বা 1টার দিকে সম্ভবত সার্জিস আলম একটি পোস্ট দেন তার ফেসবুকে। আর সেখানে তিনি সেনাবাহিনীর এই যে বৈষম্য বিরোধী ছাত্রদের জিজ্ঞাসাবাদ করা, এই বিষয়ে তার একটি মৃদু প্রতিবাদ দেখা যায় তার পোস্টে। এবং সেখানে তিনি উল্লেখ করেন যে যারা ফেসিবাদ বিরোধী, ফেসিবাদের দোসর ছিল 15-16 বছর, তাদেরকে কিছু না করে গত 9 মাসে তাদের কাউকে গ্রেপ্তার করতে দেখা গেল না, তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন ছিল না। এখন বৈষম্য বিরোধী ছাত্রদের এবং তাদের সহযোগী, তাদের বন্ধুদের, সহযোগী যোদ্ধাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বা তাদের আইনের আওতায় আনবার চেষ্টা করা হচ্ছে। এইটি সমালোচনা করেন সার্জিস আলম। শনিবার রাতে 1টার দিকে বা কিছু আগে এই পোস্টটি তিনি দিয়েছিলেন। আর শুধু তাই না, তিনি রাত 1:30টার দিকে সেই পায়রা চত্বরে, যেখানে সেনাবাহিনীর লোকেরা এবং সেখানে ছিলেন সেনাবাহিনীর 72 ব্রিগেডিয়ার জেনারেল হুমায়ুন কাইয়ুম। সো ব্রিগেডিয়ার জেনারেল হুমায়ুন কাইয়ুম জিজ্ঞাসাবাদ করছিলেন, অন্যান্য সেনা সদস্য সেখানে ছিলেন, বৈষম্য বিরোধীদের 2জন নেতাকে। আর সেখানে রাত 1:30টার দিকে সার্জিস আলম এসে হাজির হন এবং সার্জিস আলমের সঙ্গে সেই সেনাবাহিনীর অফিসার ব্রিগেডিয়ার জেনারেল কাইয়ুম তিনি কথা বলেন। দুজনের কথোপকথন হয় কিছুটা এবং সেরকম একটি ভিডিও ছড়িয়ে পড়েছে বিভিন্ন জায়গায় যে তাদের সঙ্গে কথাবার্তা হচ্ছে, ব্রিগেডিয়ার জেনারেল কাইয়ুমের সঙ্গে কথা হচ্ছে সার্জিস আলমের। তো এক পর্যায়ে সার্জিস আলম বৈষম্য বিরোধী ছাত্রদের নিয়ে সেখান থেকে চলে যান। তো এখন ইন্টারেস্টিংলি আজ রোববার আবার সার্জিস আলম আরেকটি পোস্ট দিয়েছেন তার ফেসবুকে। সেই পোস্টে তিনি উল্লেখ করেছেন যে সেনাবাহিনীকে ফেসিবাদ বিরোধী আন্দোলনের সেনাবাহিনীর অবস্থান স্পষ্ট করতে হবে। সেনাবাহিনী কি অবস্থানে আছে, তারা আগে কি করেছে এবং গত 9 মাসে তাদের কি ভূমিকা, তারা ফেসিবাদকে ফাইট করবার জন্য, ফেসিবাদকে দমন করবার জন্য তারা কি করেছে, তাদের সে অবস্থানটি পরিষ্কার করতে হবে, এরকম একটি দাবি সার্জিস আলম তার আজকের পোস্টেও জানিয়েছেন, দাবি করেছেন। তো বিষয়টি বেশ ইন্টারেস্টিং। এবং তিনি তার পোস্টে এটিও বলেছেন যে কোথায় সামান্য আগুন লেগেছে এই জন্যে এদেরকে এতটা উদ্বিগ্ন হতে দেখা যায়, সেনাবাহিনীকে উদ্দেশ্য করে তিনি বলেছেন। আর এই যে ফেসিবাদীরা এত কিছু করলো, এত ছাত্র হত্যা করলো, এত মানুষকে হত্যা করলো, ফেসিবাদী তাদের রাজত্ব কায়েম করলো, এই বিষয়ে কখনো কেউ মুখ খুলেনি। সেনাবাহিনীকে ইঙ্গিত করে বলা হয়েছে, তারা সেটি করেনি। আর এখন তারা সামান্য কোথায় কি আগুন লেগেছে সেই জন্য তারা খুব উদ্বিগ্ন এবং তারা উদ্বেগ প্রকাশ করছে নানাভাবে। তো এই বক্তব্য সার্জিস আলম রেখেছেন। তো এখানে আসলে আলোকপাত করবার মতো যেই বিষয়টি আছে, তো সার্জিস আলমের বক্তব্যগুলো কিছু কিছু বিষয়ে একেবারেই সত্যি। অবশ্যই জাতীয় পার্টি বি টিম হিসেবে কাজ করেছে, আওয়ামী লীগের এবং ফেসিবাদী শাসন টিকিয়ে রাখবার জন্য সহযোগী ভূমিকা পালন করেছে, এতে কোনো সন্দেহ নেই। আর সেনাবাহিনী ফেসিবাদের বিরুদ্ধে সরাসরি কোনো অবস্থান নিয়েছে এটাও ঘটেনি। আর এখানে টেকনিক্যাল কারণও আছে, সরাসরি অবস্থান নেওয়া তাদের পক্ষে সম্ভব ছিল না, কারণ যদিও চুরি করা ভোটে নির্বাচিত দাবি করা, বাট সরকার তো ছিল, এক্সকিউজ মি। আর সরকারের বিরুদ্ধে সেনাবাহিনী সরাসরি অবস্থান নিতে পারবে সবসময় এরকম না বিষয়টি। বাট সার্জিস আলম এই দাবি করেছেন, সত্যতা আছে দাবিতে, হ্যাঁ তারা অবস্থান নেননি সেভাবে। আর গত 9 মাসেও নিতে পারতেন, এই কথাও সত্যি। সার্জিস আলম সেটাই বলেছেন যে 9 মাসে কোনো ফেসিবাদের দোসরদের, আওয়ামী বাকশালীদের গ্রেপ্তার করবার ব্যাপারে তাদের কোনো বলিষ্ঠ ভূমিকা দেখা যায়নি। আসলেই তাই, সেই তো দেখা যায়নি, বরং ক্যান্টনমেন্টে 626 জনকে আশ্রয় দেওয়া হয়েছিল। বিষয়টি খুবই রহস্যজনক ছিল এবং পুরো জাতি তাতে বিস্মিত হয়েছিল। 626 জনকে তাদের মানবিক সাহায্য দেওয়ার কথা বলে মবক্রেসির হাত থেকে রক্ষা করবার জন্যে, তাদের জীবন বাঁচাবার জন্য 626 জনকে আশ্রয় দেওয়া হয়েছিল বলে। তো যা বলছিলাম, যেখানে আমরা এখন চাচ্ছি, সবাই মিলে যে দেশে মবক্রেসি বা মবতন্ত্র বন্ধ হোক, তো সেখানে সার্জিস আলমের মতো অবস্থানে থেকে এনসিপি বা জাতীয় নাগরিক পার্টির একটি উল্লেখযোগ্য অবস্থানে তিনি আছেন, উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক। সো তাকে বক্তব্য রাখবার ক্ষেত্রে সচেতন হতে হবে আরও, আমি মনে করি। তাদের বয়স কম, সে কথা জানি আমরা, তারপরেও তিনি একটি দায়িত্বশীল অবস্থানে আছেন, তাই সতর্কভাবে বক্তব্য রাখতে হবে।
এই সামান্য কথাও কিন্তু মবক্রেসিকে উৎসাহিত করতে পারে, যে কোথায় কি সামান্য আগুন লেগেছে। বিষয়টি এরকম না। যতই আমরা জিএম কাদেরকে অপছন্দ করি, তার দলকে অপছন্দ করি, আমি নিজেও পছন্দ করি না মোটেই, আমি এদেরকে হিপোক্রিটস মনে করি, দে আর অল হিপোক্রিটস, এদের ডিউবিয়াস ক্যারেক্টার এরা সবাই। সো প্রশংসা করবার কোনো কারণ নেই। এখন আমার কথা হলো, যেহেতু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ, জাতীয় নাগরিক পার্টি এবং যারা যারা এরকম একই প্ল্যাটফর্মে থেকে কাজ করেছে অতীতে, জুলাই বিপ্লবের সহায়ক শক্তি, এদের প্রত্যেকের জাতীয় পার্টির ব্যাপারে আপত্তি আছে, রিজেন্টমেন্ট আছে। সো সেই ক্ষেত্রে আইনানুগ ব্যবস্থাও আছে, তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা যেতে পারে সুনির্দিষ্ট কারণ দেখিয়ে। জিএম কাদের সহ যারা যারা আছেন, চাইলে তাদের বিরুদ্ধে আমরা মামলা করতে পারি, আইনগত ব্যবস্থা নিতে পারি। এইটি না করে তাদের সঙ্গে মারামারিতে জড়ানো কোনোভাবে, বা আমি এই কথা বলছি না যে সার্জিস আলম নিজে জড়িয়েছেন, অন্যরা জড়িয়েছে, সো তাদেরকে প্রশ্রয় দেওয়ার মতো কিছু নেই। কারণ কোনো একটি বক্তব্য পরোক্ষে বা প্রত্যক্ষে প্রশ্রয় দেওয়ার মতো ব্যাপার ঘটাতে পারে। সো তাই মবক্রেসি ইজ মবক্রেসি, এটি বড় ছোট এমন কোনো বিষয় নেই। আমাদের একেবারে চূড়ান্তভাবে এটিকে বয়কট করতে হবে এবং নিন্দা করতে হবে। যেখানে এটি হবে আমরা সেটির প্রতিবাদ করব, প্রতিরোধ করে তুলব। কারণ দেশে স্থিতিশীলতা দরকার এখন, আর স্থিতিশীল অবস্থা বজায় রাখতে হলে সব রকমের মবক্রেসি বন্ধ করতে হবে। আইন কোনো অবস্থায় নিজের হাতে তুলে নেওয়া যাবে না, এবং দীর্ঘদিন এই অবস্থা চলতে থাকলে দীর্ঘমেয়াদে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির জন্য কখনোই এটি ভালো হবে না। এটি ভালো কোনো বার্তা দেয় না কাউকে না। সো আমি অনুরোধ করব সার্জিস আলমকে এবং যারা আছেন তরুণ নেতৃবৃন্দ, জাতীয় নাগরিক পার্টি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, জাতীয় নাগরিক কমিটি, যেখানেই আছেন তরুণরা, আপনারা কথাবার্তায় একটু সতর্ক হবেন। কারণ কথা একবার বলে ফেললে সেটা কিন্তু ফিরিয়ে নেওয়া যায় না। তাই শব্দ চয়নে, বাক্য গঠনে, ডেলিভারিতে আপনি কি বলছেন খুবই সতর্ক হতে হবে, এটি হওয়া খুবই প্রয়োজন। তো এইটুকুই বলবার ছিল এই ভিডিওতে। ধন্যবাদ দর্শক, ভালো থাকবেন, আবার কথা হবে অন্য কোনো ভিডিওতে।